আসুন আজকের দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় দিনে আমরা আজকের যাত্রা শুরু করছি মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বর। আমাদের গতকাল রাত্রেই এসি বাসের টিকিট কাটা ছিল, তো এই ভাটি ট্রাভেলস থেকে আমরা টিকিট কেটেছিলাম। আস্তে আস্তে আমরা এসি বাসে করে 4.5 ঘন্টার পথে, অর্থাৎ আমরা মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বর যাওয়ার পথে এই বাসটিতে বসলাম। খুব সুন্দর এদের বন্দোবস্ত, টিকিট নিজের জায়গায় বসে আমরা 4.5 ঘন্টার যাত্রায় এই মুহূর্তে ওমকারেশ্বরের পথে রওনা দিয়েছি। যেতে যেতে অনেক কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করব আপনার সাথে, এবং একটি জায়গায় ওনারা থামলেন, সেখানে আমরা ব্রেকফাস্ট করে আমরা কিন্তু সোজা এখন এই মুহূর্তে ওমকারেশ্বরের পথে যাচ্ছি। ওমকারেশ্বরে পৌঁছে গেলাম, প্রচণ্ড গরম, সেই সঙ্গে একটা লু বইছে, চারিদিকে একটা ত্রাহি মাম। সমস্ত অটোগুলো এখন দেখুন দাঁড়িয়ে আছে। একটি অটোতে আমরা ঠিক করলাম আমরা গজানন আশ্রমে যাব, এবং জনপ্রতি 20 টাকা করে নিয়ে গজানন আশ্রমে যাওয়ার জন্য আমরা তৈরি হলাম। গজানন আশ্রম সম্পর্কে একটা কথা বলে রাখি, গজানন আশ্রমে কিন্তু আগে থেকে বুকিং করা যায় না। ওনাদেরকে ফোন করেছিলাম, বলেছিলেন কি যদি খালি থাকে এসে নিশ্চয়ই পাবেন। সেই মতে আমরা গজানন আশ্রমের দিকে যাচ্ছি। আমাদের আজকের প্ল্যান আছে গজানন আশ্রমে সেখানে আমরা উঠেই কোনোরকমভাবে ফ্রেশ হয়েই আমরা আজ বিকেলবেলায় আমরা ওমকারেশ্বর সেই সঙ্গে মঙ্গলেশ্বর দর্শন করব, কারণ সময় খুবই কম। আগামীকাল আবার কাবেরী সঙ্গম বা গোমুখ ঘাটের স্নান ইত্যাদি আছে, সেই কারণেই আমরা কিন্তু আজকে পুজোটা সেরে নেব। আজকে গজানন আশ্রমে গিয়েই কোনো মতে ফ্রেশ হয়েই আমরা কিন্তু পুজোতে বেরিয়ে যাবো বিকেলবেলায়। এনারা বলছেন প্রচণ্ড ভিড় হয়। ড্রাইভার সাহেব বলছেন এখন এখানে 47 ডিগ্রি 46 ডিগ্রি নাকি মিনিমাম টেম্পারেচার, আর ভিড়ও সেরকম হচ্ছে। আমার ধারণা ছিল না এই অক্সিজেনে বা এই প্রচণ্ড তাবদাহে সারা ভারতবর্ষ থেকে এত লোক এই ওমকারেশ্বর এবং মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিলাম গজানন আশ্রমে। দেখতে পাচ্ছেন রুমের জন্য কি হাহাকার লোকজন দাঁড়িয়ে আছে। এই গজানন আশ্রম থেকে ফ্রেশ হয়ে গজানন আশ্রমের যে গজানন বাবাকে প্রণাম করে আমরা এবারে আমাদের ওমকারেশ্বর মন্দিরের দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন ওমকারেশ্বর মন্দিরের রাস্তায় আমরা চলে এসেছি। দুভাবে যাওয়া যায়, একটা ব্রিজের ওপর দিয়ে, আর একটা যে নিচে সিঁড়ি দেখছেন, এই এতগুলো সিঁড়ি পথ ভেঙে আপনাদেরকে কিন্তু এই জায়গায় আসতে হবে। আবার কেউ আবার নদী পথেও কিন্তু যাওয়া যায়। আমরা এই ব্রিজ পথটা বেছে নিলাম। এতটা সিঁড়ি দিয়ে এসে তারপরে এই ব্রিজ দিয়ে দেখতে পাচ্ছেন নিচে নর্মদা নদীতে লোকে বোটিং করছে, এবং আমরা এটা যদিও আগামীকাল এই পথ এতে করবো। এখন আমরা এই ব্রিজ দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। মিনিমাম 4 ঘন্টার সময় লাগবে। প্রচুর জায়গাটা ভীষণই কনজাস্টেড। আপনাদের পুঙ্খানুপুঙ্খ আমি দেখাবার চেষ্টা করছি, যদিও ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম নেই, তো যতটা পারি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব কতটা কনজাস্টেড জায়গা এবং কি দুঃসহ গরম, এবং এই কনজাস্টেড জায়গাতে আমরা গিয়ে দর্শন করলাম। এরপর আসলাম মঙ্গলেশ্বর মন্দিরে। মঙ্গলেশ্বর মন্দিরে ঠিক 9টার মধ্যে ঢুকে গেছি। মন্দির 9:30টায় বন্ধ হবে। মঙ্গলেশ্বর মন্দিরে অতটা কষ্ট হয়নি। এই মঙ্গলেশ্বর মন্দিরও কথিত আছে ওমকারেশ্বর দর্শন করে মঙ্গলেশ্বর দর্শন না করলে তার পুণ্য অপূর্ণ থাকে, বা যা হোক তার পুণ্য লাভ হয় না। সেই কারণে ওমকারেশ্বর দর্শন করে আমরা মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসলাম, এবং সমস্ত কিছু যা রীতিনীতি মেনে এবং সেই সাথে পুজো অর্চনা যা যা লাগে সেটা কিনে নিয়ে আমরা মঙ্গলেশ্বরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সেরকম একটা লাইন নেই, কারণ এখন রাত্রি 9টা মতো বাজে, আর কিছুক্ষণের পরেই মন্দির বন্ধ হবে। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি মঙ্গলেশ্বর মন্দিরের দিকে। মঙ্গলেশ্বর মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চারিদিক একটা নির্জনতা, নিসঙ্গতা, সেরকম একটা ভিড় নেই এখানে রাতের দিকে। তবু আর কি আমরা এই দুটি জ্যোতির্লিঙ্গ আজকেই সন্ধেবেলায় দর্শন করার এক অভূতপূর্ব সুযোগ বা আমরা ভাগ্য আমাদের হয়েছে, আমরা দর্শন করতে পেরেছি। আসুন মঙ্গলেশ্বর বাবা জ্যোতির্লিঙ্গকে আপনাদেরকে দর্শন করাই। এখানেও ক্যামেরা কিন্তু নিয়ে যাওয়া যায় না, তবু অনেক কষ্ট করেই আপনাদের জন্য এই ক্যামেরা বন্দি করেছি। বাবা মঙ্গলেশ্বরকে আপনারা দর্শন করতে পারেন এবং ভক্তিভরে প্রণাম করুন।
यहाँ के बढ़िया कुछ आता है ना সবাই এবং তাদের যাবতীয় সব কিছু নিয়ে এর পরের দিন আমরা আসলাম আচ্ছা আপনার নর্মদা নদীর যে ঘাটে, অনেকে গোমুখ ঘাটও বলে একে, যে গোমুখ ঘাটে এসে আমাদের একটু ইচ্ছা হলো একটু বোটিং করার। তো সেই মতে এই বোটিংয়ের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। একজন নাবিক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি জানালেন একটি নৌকা নিয়ে গেলে মিনিমাম 2000 টাকা লাগে রিজার্ভ করলে, শেয়ারিংয়ে গেলে জনপ্রতি 150 টাকা করে লাগে। তারা 1.5 ঘন্টা ঘোরাবে আমাদেরকে। সেটা হচ্ছে এই কাবেরী আর নর্মদা নদীর যে সঙ্গমস্থল নিয়ে যাবে। আর গতকাল আমরা ওই ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে গেছিলাম, সেই সাথে শঙ্করাচার্যের মূর্তির পাশ থেকে নিয়ে যাবে বা কাবেরী নর্মদার সঙ্গম দর্শন করাবে এবং ব্রহ্মা যে মূর্তি আছে এর নদীর ধারে সেটাও দর্শন করাবে। সেই মতে আমরা লাইফ জ্যাকেট পরে ওনাদের কথা মতো আমরা কিন্তু ওনাদের সাথে বেরিয়ে পড়লাম। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেমন নদীর ঢেউ, সেই কাজ কিছুটা ভয়ও লাগছিল, কারণ আমাদের বোটটা একটু নাড়াচাড়া করছিল স্রোতে। ইনারা বললেন এটা পবিত্র জল, স্পর্শ করুন। নর্মদা এবং কাবেরীর যে সঙ্গমে কিছুটা জল নিয়ে মাথায় আমরা দিয়ে পুণ্য লাভ করার চেষ্টায় এগিয়ে গেলাম। এই বোটে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আনন্দ এবং ভক্তি দুটো মিলেমিশে একাকার। অনেকে ছবি তুলছে, সেটা ঢেউও প্রচণ্ড ঢেউ। নৌকাটা আমাদের যেটা নৌকা বোট যাই বলেন একটু দুলে দুলে চলছে। 10 জনের বেশি কিন্তু এনারা এখানে বসান না। আমরা বোটে যদিও 9 জন ছিলাম, তো আমাদের যিনি নৌকার নাবিক বললেন খুব সাবধান, প্রচণ্ড স্রোত, একটু সাবধানে থাকবেন। এবং ওনাদের কথা অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন যেটা ওমকারেশ্বর মন্দিরের পাশ থেকে নিয়ে যাচ্ছেন, গতকালটা আমরা ব্রিজের উপর দিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম, আজকে আমাদের পাশ থেকে উনি নিয়ে যাচ্ছেন, সেটা দর্শন করলাম। সেই সাথে সঙ্গম এবং 120 ফুট উচ্চতার আমাদের হিন্দু ধর্মের যিনি শঙ্করাচার্যর মূর্তিও উনি দর্শন করালেন। এর পাশ থেকে গেলাম, ওই যে দেখতে পাচ্ছেন শঙ্করাচার্যের মূর্তি। টোটাল আমাদের এই জার্নিটা এতটাই ভালো লাগছে কি আপনারা যখনই ওমকারেশ্বর আসবেন আপনারা অবশ্যই যেন এই কাবেরী বা নর্মদা নদীর উপর দিয়ে আপনারা কিন্তু এই বোটিং করবেন, ভীষণ ভালো লাগবে। সত্যি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না, এটা এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে। কিছুটা মনে মনে ভয়ও হচ্ছে যে কিছু যদি এতটা নদীর ঢেউ বা স্রোত, তো তবু আর কি বা ভোলেনাথ বা বাবা মহেশ্বরকে স্মরণ করে আমরা কিন্তু এই বোটে বসে আছি। তীব্র গতিতে বোট এগিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে বোটটা কিন্তু প্রচণ্ডভাবে দুলছে। তবে আমাদের যে নাবিক ভাই বলছেন ভয় না করতে, এবং আস্তে আস্তে আমরা কিন্তু গোমুখ ঘাটের দিকে চলে এলাম। গোমুখ ঘাটে দেখতে পাচ্ছেন স্নান করছি এবং স্নান করে রীতিমতো পুণ্য স্নান জায়গা বলে ডুব দিয়ে স্নান করলাম এবং পণ্ডিতজির কথা শুনেই গোমুখ ঘাটে এসে স্নান করলে পুণ্য লাভ করা যায় এবং পাপ স্খলন হয়। জানি না সত্যি না মিথ্যে, তবে ওনার কথা অনুযায়ী এই গোমুখ ঘাটে স্নান করে ভিজে বস্ত্রে আমি কিন্তু মানে টোটাল পুজো অর্চনা করলাম। পণ্ডিতজি যেভাবে আর কি আমাকে বললেন বা নির্দেশ দিলেন সেইভাবে ধূপকাঠি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে বা একটা শুদ্ধ বস্ত্র বা একটা নারকোল দিয়ে এখানে মা নর্মদা মাকে আর কি নর্মদা মাইয়া ওনার কথায় তাকে পুজো দিলাম। এবং আপনার আমার সকলের মঙ্গলার্থে এই গোমুখ ঘাটে পুজো দিলে পুণ্য লাভ করা যায়, সেই মতে এখানে পুজো দিলাম। এবং পণ্ডিতজি যেভাবে যেভাবে মন্ত্র উচ্চারণ করতে বললেন সেইভাবে মন্ত্র উচ্চারণ করলাম। উনি বললেন কি ভিজে বস্ত্রে মানে পুজো করছো, এটা খুবই ভালো একটা লক্ষণ। তো যাই হোক, ওনার কথা অনুযায়ী উনি যেভাবে মন্ত্র উচ্চারণ করতে বললেন সেইভাবে মন্ত্র উচ্চারণ করে পুজো করলাম। সত্যি এটা আপনাদের ভাষা বলে প্রকাশ করানো যাবে না যে আনন্দ বা যে মানসিক শান্তি এতে লাভ করা যায়। একটা অদ্ভুত একটা আনন্দ। এবং আমাদের হিন্দু ধর্মের এই পূজা অর্চনা পাঠ বা এটা কতটা মানসিক প্রশান্তি দেয় বা কতটা মানসিক স্বস্তি দেয়, এটা যে বা যারা করে থাকেন তারাই হয়তো বুঝবেন। তো যেখানে সুযোগ পাই ভারতবর্ষে যে সব জায়গায় গিয়ে এই গঙ্গার ঘাটে যে পুরোহিতরা থাকেন তাদের কাছ থেকে এই পুজো অর্চনা পাঠ করে
আমাদের পূর্বপুরুষদের মঙ্গলার্থে বা আমার যারা গুরুজনদের মঙ্গলার্থে বা আমার বন্ধুবান্ধব আমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীদের মঙ্গলার্থে অবশ্যই আমি পুজো অর্চনা করি এবং এইভাবে পণ্ডিতজির কাছ থেকে পুজো অর্চনা করলাম। পরের দিনকে চলে এলাম আবার ওমকারেশ্বর যে বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। এখানে অনেকগুলো এসি নন এসি বাস আছে, ভাড়া 280 টাকা নন এসি বাস, কারণ এসি বাস ছাড়বে দুপুর দুটোয়, কিছু যেতে আমাদের দেরি হয়ে যাবে, যেহেতু আমাদের আজকে ট্রেন আছে রাত্রির 11:30টায়। সেতে ইন্দোর যাওয়ার জন্যে আমরা একটা নন এসি বাসে আমরা উঠে পড়লাম। নন এসি বাসটাকে আপনারা দেখাচ্ছি, আসুন। এই নন এসি বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটিতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ইন্দোর যেতে। ইন্দোর জংশনে আজকে আমাদের এসি ডরমেটরি আছে, সেখানে ওয়েট করে ট্রেন আমাদের আজকেই রাত্রি 11:30টায় আছে, যেতে 2 দিন সময় লাগবে, অর্থাৎ ঠিক নেক্সট ডে আফটার টুমোরো, অর্থাৎ তাদের পরের দিনকে সকালবেলা হাওড়া পৌঁছাবো। এখন আমরা যাচ্ছি ইন্দোর জাংশনে, যেটা ক্লিন সিটি অফ ইন্ডিয়া বলে। ভীষণ সুন্দর একটা শহর, যেতে যেতে অনেক কিছু রোমাঞ্চকর দৃশ্য চোখে পড়ছে এবং মনে অন্তরাত্মায় ভীষণই আনন্দ লাভ হচ্ছে, যেমন এত গরম থাকছে আনন্দ। বাস দেখতে দেখতে আমরা কিন্তু ইন্দোর রেল স্টেশনে চলে এলাম এবং এই ইন্দোর রেল স্টেশনটা ভীষণই সুন্দর। এর বাইরেটা আপনাদের দেখাচ্ছি, আসুন। ইন্দোর জাংশন এত সুন্দর একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, এত সুন্দরভাবে সাজানো, সত্যি না এলে হয়তো এটা দেখতে পারতাম না বা বুঝতে পারতাম না। তো যাই হোক, আর কথা বাড়াবো না। বাইরে প্রচণ্ড রোদ, প্রায় 46-47 ডিগ্রি টেম্পারেচার, মুখ হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা, বাইরে লু বইছে। তবু আপনাদেরকে দেখানোর জন্য আজ ভিডিও করতে আমি বাধ্য হচ্ছি। খুব সুন্দর একটা বাতাবরণে ইন্দোর স্টেশনে, বাবার স্টেডিয়ামে বলছি, সেটা আমরা এগিয়ে যাচ্ছি। সেই মতো ইন্দোর জংশনটা আপনারা ভালো করে দেখুন। এখানে এসে এবার ফ্রেশ হয়ে আমরা এই হোটেলটায় খেলাম, বিজয় ভোজনালয়। খুব ভালোভাবে খাইয়েছে, 100 টাকায় ভরপেট মিল। আপনারা আসলে অবশ্যই এই বিজয় ভোজনালয়ে আসবেন, এটা স্টেশনে একদম গায়ে। খুব সুন্দর খাওয়া দাওয়া, এর 100 টাকায় খুব ভরপেট ভালো শাকাহারি খাবার খাওয়ায়। এরপর রাত্রির ঠিক 11:30টায় আমরা শিপ্রা এক্সপ্রেসে চেপে বসলাম। ভীষণ ক্লান্তি শরীর, আর কথা বলার মতো শক্তি নেই এই দুদিনের ধকলে। তো আমার ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন লাইক কমেন্ট করে, তাহলে আমি নতুন নতুন ব্লগ এইভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। সত্যি আপনাদের জন্য এই সমস্ত ব্লগ করি, যাতে আপনারাও আরও বেশি আগ্রহী হয়ে শিবলঙ্গ দর্শন করতে আসেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।